হ্যালো এভরিওয়ান, নমস্কার। আমি পূজা। আর আজকে আমি তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করব। যদিও এটা গল্প, কিন্তু এটা গল্প নয়, এটা সত্য ঘটনা অবলম্বনে একটা ঘটনা আমি তোমাদের বলবো। কিন্তু আমি তোমাদের আজকে একটা খুব সুন্দর ছোট্ট ঘটনা বলবো। প্রীতিলতা দেবী এবং শ্যামসুন্দর বাবু দুজনের একমাত্র সন্তান রণজয়। শ্যামসুন্দর বাবু সবসময় কর্মসূত্রে খুবই ব্যস্ত থাকতেন। সংসারে অর্থনৈতিক সহযোগিতা ছাড়া তিনি আর কোনো দায়িত্বই সেভাবে পালন করতে পারতেন না। সেজন্য সংসারের দায়িত্ব সম্পূর্ণরূপে এসে পড়ল প্রীতিলতা দেবীর কাছে। তিনি সংসারের সব দায়িত্ব সুনিপুণভাবে সামলে চেষ্টা করলেন তার একমাত্র ছেলে রণজয়কে মানুষের মতো মানুষ তৈরি করার, এবং সেই কাজে প্রীতিলতা দেবী সাকসেসও হলেন। রণজয় মানুষের মতো মানুষ তৈরি হলো। সে একটা বড় কোম্পানিতে চাকরি পেয়েছে। এখন তার বিয়ে দেওয়ার সময় হয়েছে। তো প্রীতিলতা দেবী এবং শ্যামসুন্দর বাবু নিজে দাঁড়িয়ে থেকে তার একমাত্র ছেলে রণজয়কে বিয়ে দিলেন। পাত্রীর নাম প্রিয়াঙ্কা, এবং রণজয় এবং প্রিয়াঙ্কা খুব সুখেই সংসার করতে থাকলো। এরকম অবস্থায় হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে শ্যামসুন্দর বাবু মারা গেলেন। স্বাভাবিকভাবেই প্রীতিলতা দেবী খুবই একা হয়ে পড়লেন। প্রীতিলতা দেবী যদিও বা খুব উদার মনের মানুষ ছিলেন, কিন্তু সামাজিক নিয়ম তাকে সবসময় বেঁধে রেখেছিল। অর্থাৎ সমাজের কুসংস্কার যেসব ছিল তার কিছুটা তিনি মানতে বাধ্য হয়েছিলেন। আর ঠিক সেই জন্যই যখন তিনি বিধবা হয়ে গেলেন, তখন তিনি সমস্ত শুভ কাজে আর উপস্থিত থাকতে পারলেন না, যেহেতু আমাদের সমাজের নিয়ম। ঠিক সেই জন্যই তার মনেও সংসারের মঙ্গল অমঙ্গল নিয়ে একটি ভয় হতে লাগলো, এবং তার ছেলে এবং ছেলের বউয়ের যেন সংসারে কোনো সমস্যা না আসে, সেই জন্য তিনি সমস্ত শুভ কাজ থেকে নিজেকে গুটিয়ে নিলেন। শ্যামসুন্দর বাবু মারা যাওয়ার পর 1 বছর বাড়িতে কোনো পুজো হয়নি। 1 বছর পর বাড়িতে লক্ষ্মী পুজো এই প্রথম। তো প্রীতিলতা দেবী নিজের হাতে পুজো করতেন এতগুলো বছর, সেজন্য আজ তার খুবই মন খারাপ। তো রণজয় এবং প্রিয়াঙ্কা সমস্ত কাজ নিজের হাতে সামলাবেন ঠিক করলেন। ঠিক সেই অনুযায়ী রণজয় এবং প্রিয়াঙ্কা পুজোর বাজারও করতে গেল। ঠিক লক্ষ্মী পুজোর আগের দিন প্রীতিলতা দেবী বাড়িতেই বসেছিলেন, তিনি টিভি দেখছিলেন। সেই সময় রণজয় এবং প্রিয়াঙ্কা বাজার হাতে করে ঢুকলেন। মাকে দেখাবে বলে রণজয় তার মাকে ঠাকুর ঘরে নিয়ে আসলেন এবং তাকে পুজোর বাজারগুলো দেখাতে শুরু করলেন যে সব বাজার ঠিকঠাক আছে কিনা। বাজার দেখে তো প্রীতিলতা দেবীর মাথায় হাত। এ কি কাণ্ড! মা লক্ষ্মীকে যে শাড়িটা পরাবে বলে তারা নিয়ে এসেছে সেটা পুরো ধবধবে সাদা। প্রীতিলতা দেবী রণজয়কে এক ধমক দিয়ে বললেন, আচ্ছা, তোর কি কোনো ভ্রুক্ষেপ নেই? হ্যাঁ, মা লক্ষ্মীকে যে শাড়িটা পরাবি বলে নিয়ে এসেছিস সেটা একদম সাদা, এটা কি মা লক্ষ্মীকে পরানো যায়? তখন রণজয় মুচকি হেসে তার মাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, তুমিও তো এ ঘরের লক্ষ্মী, প্রিয়াঙ্কাও এ ঘরের লক্ষ্মী, তাহলে তুমি কেন এরকম সাদা শাড়ি পরে রয়েছো? মা লক্ষ্মী যদি সাদা শাড়ি না পরতে পারেন, তাহলে তুমি কেন সাদা শাড়ি পরে রয়েছো? সেটা কি করে সম্ভব? প্রীতিলতা দেবীর চোখ ছলছল করে উঠল। তিনি জানেন যে তিনি যদিও বা এই উদারতা দেখাতে পারেন, সমস্ত নিয়মের ঊর্ধ্বে যেতে পারেন, সমাজ কখনোই এটা মেনে নেবে না। হাজারটা কথা বলবেন প্রীতিলতা দেবীকে, আর এই বয়সে তার সেটা শুনতে একেবারেই ভালো লাগবে না। তিনি রণজয়কে বোঝাতে থাকলেন, সঙ্গে প্রিয়াঙ্কাকেও। প্রিয়াঙ্কা বললেন, তোমরা মা ছেলেতে মিলে ঠিক করো, তোমাদের এই নিয়ম এবং অভিমানের মধ্যে আমি নেই। তবে হ্যাঁ, আমি কিন্তু এই বিষয়ে রণজয়কেই সাপোর্ট করব। এখন তো কিছুতেই সে পেরে উঠছে না এই ছেলে এবং ছেলের বউয়ের সঙ্গে। ছেলেও মোহ ধরে বসে আছে না, তুমি যদি সাদা শাড়ি পরে থাকো তাহলে আমাদের এবার মা লক্ষ্মীকেও সাদা শাড়ি পরেই পুজো দিতে হবে।
প্রীতিলতা দেবী ভেবে পায় না যে এই সমস্যা থেকে সে কি করে উদ্ধার হবে, এই সমস্যার সমাধান কি। ছেলে তো কিছুতেই বুঝতে চায় না, সঙ্গে ছেলের বউও বুঝতে চায় না। রণজয় চিরকালই যুক্তি দিয়ে বড় হয়েছে, সমাজের বানানো নিয়ম তাকে কখনোই ছুঁতে পারেনি। রণজয় প্রীতিলতা দেবীকে বলেন, আচ্ছা মা, যদি তুমি এখনো পুরোপুরি সাদা শাড়ি পরেই থাকবে, কিছুতেই রঙিন শাড়ি পরবে না, গয়নাগাটি পরবে না, তাহলে আমি ছোটবেলা থেকে এত পড়াশোনা শিখে কি শিক্ষিত হলাম? এই যে এত বড় বড় মানুষের, বিবেকানন্দের বই পড়লাম, শ্রী রামকৃষ্ণ দেবের বই পড়লাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বই পড়লাম, রবি ঠাকুরের বই পড়লাম, এই দেখে কি আমরা এখন ওই অন্ধকার যুগেই থেকে যাব? তার জন্যই কি তুমি আমাকে ছোট থেকে এত ভালোভাবে বড় করার চেষ্টা করলে, এত মানুষের মতো মানুষ করার চেষ্টা করলে? আমি যদি তোমার এই সাদা শাড়ি পরাকেই মেনে নিই, তাহলে কি আমি সত্যি বড় হয়েছি, সত্যি মানুষ হয়েছি? প্রীতিলতা দেবী চুপ, তার মুখ থেকে আর কোনো শব্দ বেরোলো না, শুধু চোখটা ছলছল করে ছেলেকে ঝাপসা দেখতে থাকলেন। তিনি বললেন, বাবা, আমি তোকে যা শেখাবো মনে করেছি তাই শিখিয়েছি। আমি জানি তুই মানুষের মতো মানুষ হয়েছিস, কিন্তু সমাজ, সমাজ তো মেনে নেবে না। সে হাজার একটা বাজে কথা বলবে, আমাকে বিচার করবে। তুই কি সেটা চাস? রণজয় এবং প্রিয়াঙ্কা বলে, আচ্ছা মা, সমাজ কারা? সমাজ তো আমরাই। আমরা যদি এখনো এই অন্ধকারে ডুবে থাকি, তাহলে সমাজ কি করে আলো দেখবে? আমরাই তো সমাজ, আর আমাদেরকেই তো একটু একটু করে আলোর পথে এগিয়ে আসতে হবে, একটু একটু করে সংস্কার মুক্ত হতে হবে, কুসংস্কার মুক্ত হতে হবে। আমরা যদি এখনো এইভাবে থাকি, তাহলে আমরা আগামী প্রজন্মকে কি শেখাবো, তাদেরকে কি উত্তর দেব? প্রীতিলতা দেবী চুপ, সত্যি সত্যি সে আর কিছু উত্তর দিতে পারে না, এবং সঙ্গে সে কি করবে সেটাও ভেবে উঠতে পারে না। তারপর প্রিয়াঙ্কা একটা প্যাকেট নিয়ে এলো, সেই প্যাকেটের মধ্যে দুটো শাড়ি, একটা মা লক্ষ্মীর শাড়ি, একটা রণজয় এবং প্রিয়াঙ্কা এনেছে প্রীতিলতা দেবীর জন্য। দুটো শাড়ির রঙে হালকা পিঙ্ক। রণজয় আবদার করে বসে, মা, তুমি যদি এই শাড়িটা পরো, তবেই আমি মা লক্ষ্মীকে এই গোলাপি রঙের শাড়িটা পরাবো, আর তুমি যদি এই শাড়িটা না পরো, তাহলে মা লক্ষ্মীকে আমি সাদা শাড়ি পরাবো। এবার বলো, তুমি কি করবে? প্রীতিলতা দেবী নির্বাক, কিচ্ছু উত্তর পায় না। এর সমাধান কি? তখন রণজয় বলে, আচ্ছা তুমি তাহলে সমাজকে জিজ্ঞেস করে এসো যে আমার ছেলে এই কথা বলেছে, সমাজের কি বিধান দেয়। প্রীতিলতা দেবী জানেন সমাজ এর কোনো বিধানই দেবেন না, দিতে পারবে না। পরের দিন লক্ষ্মী পুজো। সকাল হতেই স্নান করে প্রীতিলতা দেবী রণজয় এবং প্রিয়াঙ্কা রানার শাড়িটা পরেন, এবং তারপরেই প্রিয়াঙ্কা স্নান করে এসে মা লক্ষ্মীকে এই পিঙ্ক কালারের শাড়িটাই পরান। যখন সন্ধ্যাবেলা পুজো শুরু হলো, ঠাকুরমশাই মন্ত্র উচ্চারণ করছেন, তখন একদিকে প্রীতিলতা দেবীও যে কালারের শাড়ি পরে আছেন, আর একদিকে মা লক্ষ্মীও সেই কালারই শাড়ি পরে আছেন। আর অদ্ভুত ভাবে প্রিয়াঙ্কাও সেই কালারেরই শাড়ি পরেছে। বাড়ির তিন লক্ষ্মী একই রঙের শাড়ি পরে পুজোর ঘরে বসে রইলেন। এই গল্পটা একটা সত্যি ঘটনা। আমাদের সমাজের যে অন্ধকার দিকগুলো আছে, সেই অন্ধকার দিকগুলো আমরা যাতে খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারি, তার জন্যই তোমাদের কাছে এই গল্পটা বলা। আর আমি জানি গল্পটা আমি কিন্তু কিছু দেখেই বলিনি, জাস্ট গল্পের জিসটা তোমাদের কাছে নিজেদের মতো করে শেয়ার করলাম আমি। তোমরা হয়তো শুনতে তোমাদের কেমন লেগেছে আমি জানি না, তবে আমি কিন্তু তোমাদের কাছে এটা বলতে চেয়েছি এই কারণেই, যদি এই গল্পটার মাধ্যমে খানিকটা হলেও, এক বিন্দু হলেও আলো দেখা যায়, তাহলেই আমার এই গল্প বলাটা সার্থক হবে। যাই হোক, তোমাদের যদি আজকের গল্পটা ভালো লাগে, তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো এবং কমেন্টস করো। সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে লাইক করতে ভুলো না।
আজ আসি, তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিও নিয়ে। খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। নমস্কার।